এক ঘন্টা অনুপম লাইভ, ভাবনার অনুশীলন অথবা ভাবা প্র্যাকটিস করা। এক ঘন্টা অনুপম লাইভ। নমস্কার, আমি অনুপম। আজকের এই অনুপম লাইভ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, পুরনো সরকার থাকবার সময় বারবার আমি একটা বিষয়ের উপরে আলোচনা এনেছিলাম। সেই সব ছেলে মেয়েদেরও বারবার আপনাদের সামনে হাজির করেছি, যারা এক ধরনের বঞ্চনার শিকার হয়েছিলেন শিক্ষকতা করতে গিয়ে। শিক্ষকতা চাকরিতে তারা বসেছিলেন, চাকরির পরীক্ষায় তারা উতরেছিলেন, কিন্তু তারপর তাদের নিয়ে এক চরম খেলা হয়। সেই খেলার পরিপ্রেক্ষিতে তাদের ভাগ্যে এক বিপর্যয় নেমে আসে। দীর্ঘদিন তাদের মধ্যে অনেকেই 2016 নেট স্লেট এ রাজ্যের শিক্ষকতা করবার জন্য বসেছিল। তারপরে বারবার তাদের বিপর্যস্ত হতে হয়েছে। দুর্নীতির অভিযোগ উঠেছে, মামলা হয়েছে, বাতিল হয়ে গেছে। দিনের পর দিন এইসব ছেলেপিলেরা রাস্তায় বসে থেকেছেন, বারবার বলেছেন সরকার যেন গোটা বিষয়টা সুরাহা করে। যারা দুর্নীতি করেছে তাদের বাদ দিয়ে যারা দুর্নীতি করেনি, যারা যথার্থ পথে বা নিয়ম মেনে পরীক্ষা দিয়েছে, তাদের যেন নিয়োগ দেওয়া হয়। সেই টালবাহানা চলতেই থেকেছে। আর এদের ভাগ্য ক্রমেই অনিশ্চিত হয়ে গেছে। তারপর গঙ্গা দিয়ে অনেকটা জল বয়ে গেছে। আমরা জানি এ রাজ্যে সরকার বদল হয়েছে, নতুন সরকার এসেছে। এখন সেই নতুন সরকার আসবার পরে খবরের অভিমুখ পাল্টে গেছে। তথাকথিত মূলধারার মিডিয়া এখন আর এদের দিকে খুব একটা ফিরে তাকায় না। এরা আলোচনার বাইরে চলে গেছে। কারোর মনে পড়ে না কেমন আছে সেই সব বঞ্চিতরা, যারা শিক্ষকতা করবার জন্য বসেছিলেন, পরীক্ষা দিয়েছিলেন, তারপরে সরকারের নানা দুর্নীতির কারণে তাদের জীবনে এক বিপর্যয় নেমে এসেছে। সেই বিপর্যয় থেকে তারা উতরাতে পারল কি না, কি হলো তারা চাকরি পেল কি না, বা চাকরি পাওয়ার কোনো সম্ভাবনা আছে কি না, নতুন সরকার এসে তাদের বিষয়টা অগ্রাধিকার দিয়ে ভাবছে কি না, সেই বিষয়গুলো না আলোচনার একেবারে বাইরে চলে গেছে। সত্যি তো, এই আলোচনায় তো আর টিআরপি দেবে না। ফলে রাজনৈতিক চাপানুতর চলছে। কোথায় ডিম ছড়া হচ্ছে, কোথায় ডিম থেরাপি হচ্ছে, কাকে শিক্ষা দেওয়া হচ্ছে, কোন নেতার কত বড় বাড়ি, কত বড় গাড়ি, কত দুর্নীতি, সেসব চলছেই। কিন্তু ইস্যুগুলো হচ্ছে যে এ রাজ্যের শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত হয়ে গেছে। শিক্ষক নেই, স্কুলগুলোতে শিক্ষকের ঘাটতি রয়েছে। আমরা জানি শিক্ষা পরিকাঠামো বিপর্যস্ত। এই মতো অবস্থায় যারা চাকরি করতে চাইছে এবং পরীক্ষা দিয়ে যারা একটা ধাপ এগিয়েও গেছিল, তাদের কি হবে? তাদের বিষয়টা কি অগ্রাধিকার দিয়ে ভাবা যেত না? একটু তাড়াতাড়ি করবার বিষয়টা দেখা যেত না? একটু তাড়াতাড়ি করে তাদের বিষয়টা নিয়ে একটা আলোচনায় আসা যেত না? সরকার তো পারত আইনি পরামর্শ নিতে, সব পক্ষকে ডাকতে, কোথায় জটিলতা রয়েছে, কি রয়েছে সেটা জেনে একটা মীমাংসা করা। না, কিছু হয়নি। এরা যে তিমিরে ছিল সেই তিমিরেই থেকে গেছে। এরা একটা সংগঠন তৈরি করেছে সমস্ত বঞ্চিত শিক্ষকদের নিয়ে, মাঝে মাঝে আন্দোলন করছেন। কিন্তু কি হবে আন্দোলন করে? এর আগে তো রাস্তায় বসেছিলেন এরা দিনের পর দিন। আমরা জানি গোটা পৃথিবীতে এমন ইতিহাস বা এমন নজির আছে কি না আমাদের জানা নেই, যে চাকরি প্রার্থীরা রাস্তায় কাটিয়ে দিচ্ছে দিনের পর দিন পেরিয়ে বছর। আলোচনার জন্য সরকার
ডাকেনি, সরকার আলোচনা করেনি। তাদের ওই বসে থাকাকে উপেক্ষা করাই শ্রেয় বলে বিবেচনা করেছিল আগের সরকার। এই সরকার কি নতুন করে কিছু ভাবছে? এখনও পর্যন্ত তার কোনো ইঙ্গিত নেই। বরং এই সমস্ত ছেলেপিলেরা যারা বঞ্চনার শিকার হয়েছে তারা জানে না তাদের আগামী ভবিষ্যৎ কি হবে। আদৌ নতুন সরকার তাদের জন্য কিছু ভাববে কি না, তাদের ভাগ্যের শিকে আদৌ ছিঁড়বে কি না, তারা এখনও জানে না কি হবে এদের। এরা তো পরীক্ষা দিয়েছিল, একটা পর্যায়ে দুর্নীতির জন্য এদের সবার ভাগ্যই ঝুলে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আইন আদালতের এই দীর্ঘ সূত্রিতা অতিক্রম করে কোনো সুরাহা আদৌ বেরোবে? কোথায় আছেন এরা? কিভাবে ভাবছেন আগামী ভবিষ্যৎটা, কিভাবে মনে করছেন, কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এদের ভবিষ্যৎ? আসুন সেই সমস্ত বঞ্চিত শিক্ষকদের মধ্যে কয়েকজনকে আমি আজ আমন্ত্রণ জানিয়েছি। তারা নিজেরাই নিজেদের কথা বলবেন তারা কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছেন, তারা কি চাইছেন এবং কেন তাদের গোটা বিষয়টা অনিশ্চিত মনে হচ্ছে, তাদের ভবিষ্যৎ কেন অন্ধকার বলে তারা মনে করছেন, কী ধরনের বঞ্চনা তাদের সঙ্গে হয়েছে, তারা নিজেরাই সে কথা বলবেন। আমার সঙ্গে রয়েছেন ঠিক এই মুহূর্তে সফিউল হাসান এবং শিশির দাস। আপনাদের দুজনকেই আমি আমার এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। সফিউল, আপনি যদি বলেন যে আপনাদের সমস্যাটা এখন ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে। আপনারা তো দিনের পর দিন আপনাদের দাবিতে সোচ্চার হয়েছেন, কোথায় দাঁড়িয়ে রয়েছেন যদি আপনারা বলেন, আপনাদের ভাগ্য কোথায় ঝুলে রইল শেষ পর্যন্ত? নতুন সরকার আসবার ফলে কোনো সুরাহা কি দেখতে পাচ্ছেন? কোনো সুরাহা মিলবে এমন প্রত্যাশা কোথাও কি তৈরি হয়েছে? নমস্কার, প্রথমেই বলি আমি সাফিউল হাসান, একজন বঞ্চিত ফ্রেশার প্রার্থী 2025 এসএলএসটি এবং 2016 প্রথম যে এসএলএসটি সেটার প্রার্থী। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই যে আজকে আপনারা আমাদের যে বঞ্চনা, যে সমস্যা, যে কথাগুলো আপনারা আপনাদের এই টিভি চ্যানেলের মধ্য দিয়ে তুলে ধরছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা প্রত্যেকে জানেন যে বিগত সরকার খুব খামখেয়ালিপনার মধ্য দিয়ে এসএলএসটি 1, এসএলএসটি 2 পরীক্ষাগুলো নিয়েছে এবং কিছু সিস্টেম অনুযায়ী নেওয়ার চেষ্টা করেছে, যে সিস্টেমে তারা যদি রিক্রুটমেন্ট গুলো করে বা করতো, তাহলে অবশ্যই এই যে সেকেন্ড এসএলএসটি 2 এই পরীক্ষার ভবিষ্যৎও কিন্তু প্রথম এসএলএসটির মতোই ঝুলে থাকতো। আপনারা জানেন যে রাজ্য সরকার যারা চাকরি হারা শিক্ষক তাদেরকে অভিজ্ঞতা 10 নাম্বার দিয়ে পরীক্ষায় যে ফল সেটা তারা প্রকাশ করেছে। এতে আমরা লক্ষ্য করছি যারা ফ্রেশার্স প্রার্থী তারা বঞ্চিত হচ্ছে। এই যে বঞ্চনা শুধু আমাদের নয়, আমরা যদি একটু পিছনে যাই 2016 এসএলএসটি 1, সেখানে আমরা কি দেখলাম? রাজ্য সরকার পরীক্ষা নিল, পরীক্ষা নেওয়ার পর যারা যোগ্য তাদেরকে ওয়েটিং এ রেখে দুর্নীতি, একদম টাকা, আমি খুব সচেতন ভাবে বলছি এই কথাটা, রাজ্য সরকার প্রাতিষ্ঠানিক দুর্নীতির মধ্য দিয়ে তাদেরকে রিক্রুটমেন্ট করে এবং যারা যোগ্য শিক্ষক তারা কিন্তু বঞ্চনার শিকার হয়, তারা ওয়েটিং এ থেকে গেল। কিন্তু যাদের আমরা লিস্টটা দেখলে, আমি সামনে থাকলে লিস্টটা বলতে পারতাম কিভাবে যাদের মানে এম প্যানেল বলুন বা এমনি প্যানেল বলুন, কি করে যাদের সিরিয়াল একদম পিছনে ছিল, যারা সাদা খাতা জমা দিয়েছে, তারা যোগ্যদের টপকে গিয়ে তারা চাকরিটা নিয়েছে। নেওয়ার পর আমরা দেখছি সেই দুর্নীতিগ্রস্ত শিক্ষকদের কিভাবে রাজ্য সরকার বাঁচানোর জন্য এই এসএলএসটি 2 যে পরীক্ষা নিল সেখানে অভিজ্ঞতা 10 নাম্বার দিয়ে দিচ্ছে। দেওয়ার পরেও অনেক শিক্ষক যারা পরীক্ষায় পাশ করতে পারেনি তাদের জন্য এসএলএসটি 3 পরীক্ষা নেবে তৎকালীন রাজ্য সরকার বলেছিল, এবং এটাও বলেছিল তাদের কাছে নাকি প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি রেডি আছে। তাহলে আমাদের প্রশ্নটা এই জায়গায়,
যারা যোগ্য, যারা ওয়েটিং এতদিন থাকলো, তারা কি দোষ করলো? তারা কেন 10 নম্বর অভিজ্ঞতার জন্য পাবে না? কারণ তাদের তো প্রকৃত চাকরিটা চুরি হয়ে গেছে। এই যারা তথাকথিত যোগ্য, যারা অযোগ্য প্রকৃতপক্ষে, তারা তো তাদের চাকরিটা চুরি করে নিয়েছে। চুরি করে এতদিন চাকরি করার পর এবারও SLST 2 আমরা কি দেখছি, তারা আবার অভিজ্ঞতা 10 নম্বর নিচ্ছে। 10 নম্বর নিয়ে তারা আবার চাকরিটা ফিরিয়ে পেতে চাইছে। এবং খুব ভাবতে আশ্চর্য লাগে, যারা পাস করতে পারেনি, তৎকালীন সরকার এবং এই বর্তমান সরকার তাদের জন্য নাকি মানবিক এবং তাদের কথা ভাবছে। তার মানে এটাই দাঁড়ায় যে SLST 3 যখন পরীক্ষাটা নেবে, তাদেরকে আবার এই 10 নম্বর অভিজ্ঞতা দিয়ে দেবে। এইভাবে যদি অভিজ্ঞতা 10 নম্বর দিয়ে দেয় তাদেরকে, শুধু তাদেরকে তো দেওয়া হচ্ছে না, প্যারালি কারা পাচ্ছে? KBS, NBS, ভোকাশনাল থেকে শুরু করে প্যারা টিচার, পার্ট টাইমার, প্রত্যেকেই 10 নম্বর পেয়ে যাচ্ছে অনুদানের মতো। ফলত যারা শিক্ষিত নতুন প্রজন্ম, তারা একের পর এক বঞ্চিত হতেই থাকছে। সেই জন্য আমরা যারা শিক্ষিত বঞ্চিত প্রার্থী, আমরা এটার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি, রাস্তার আন্দোলন করেছি, এখনো করছি, পাশাপাশি আমরা আইনি লড়াইয়ের মধ্য দিয়েও যাচ্ছি। আমরা এই বর্তমান সরকারকে অনেকবার আমরা কিছুদিন আগে একটা আন্দোলনের মধ্য দিয়ে শিক্ষামন্ত্রীর কাছে আমাদের যে দাবি, আমাদের যে সমস্যা, সেই কথাগুলো আমরা তাদের কাছে তুলে ধরেছি। তারা আশ্বাস দিয়েছে তারা দেখবে, আমাদের প্রতি মানবিক হবে, কিন্তু সেটা কতদিনে হয় সেটাই এখন দেখার ব্যাপার। আমাদের একটাই কথা, যদি মানবিক হয় রাজ্য সরকার, যারা সত্যি যোগ্য, যারা ওয়েটিং লিস্টে থেকেও চাকরিটা পায়নি, প্রকৃত যারা যোগ্য, তাদেরকে 10 নম্বর দেওয়া হলো না। যারা চাকরি চুরি করলো, তাদেরকে অভিজ্ঞতা 10 নম্বর দিয়ে পুনরায় চাকরি ফিরিয়ে দেওয়া হচ্ছে। এই সবকিছু মিলিয়ে আমাদের এই আইনি লড়াই এবং এই রাস্তার লড়াই। হলো সুপ্রিম কোর্ট তো বলেছিল যে পুরনো প্যানেলটা পুরোপুরি বাতিল, তাহলে যারা যেটা বাতিল হয়ে গেল সেখানে অভিজ্ঞতার জন্য 10 নম্বর দেওয়া, এটা এটা কি করে হলো, বা এটা হয় কি করে, এটা কোন ধরনের নৈতিকতা স্থাপন, সেটা নিয়ে তো সত্যি প্রশ্ন ওঠে। যারা নতুন চাকরি পরীক্ষায় বসছে তারা কেন 10 নম্বর কম পাবে এমনিতে? যা ওদের মধ্যে তো এমন জনও রয়েছে যারা চুরি করে চাকরি পেয়েছিল, এমনটাও তো বলা হচ্ছে যে কিছু তো অবশ্যই ছিল যারা চুরি করে চাকরি পেয়েছে, তারাও তার মানে 10 নম্বর পেয়েছে অতিরিক্ত। নিয়েছিল রাজ্য সরকার, কিছু সংখ্যক তাদেরকে বাদ দিয়ে পরীক্ষা নিয়েছে। কিন্তু আমরা যেটা মনে করছি, আমাদের কথা না, এটা অন রেকর্ড, আপনি CBI যে চার্জশিট সেখানে দেখবেন যে 1100-র উপর ক্যান্ডিডেট যারা টেন্টেড হয়েছিল, তারা পরীক্ষায় বসেছেন, পরীক্ষায় বসে চাকরি দিয়েছে এবং তারা এমটেনার হয়েছে। আমাদের কাছে তার প্রমাণ আছে। আমরা বর্তমান রাজ্য সরকারের শিক্ষামন্ত্রীকে আমরা আমাদের দাবি জানিয়ে এসেছি, আমরা সম্পূর্ণ তালিকা দিয়ে এসেছি। কি করে সুপ্রিম কোর্টের রায় থাকা সত্ত্বেও কেন তৎকালীন রাজ্য সরকার তাদেরকে বাঁচানোর জন্য এই ভুল পদক্ষেপ নিল? আমাদের প্রশ্ন এটাই। এবং সুপ্রিম কোর্ট এটাও বলেছিল যে এই পরবর্তী রিক্রুটমেন্টে যদি কোনো কারণে একজনও এই পরীক্ষায় বসে, তাহলে কিন্তু সেই পরীক্ষা আগামীতে গিয়ে পাঠিয়ে। আমাদের প্রশ্ন এই জায়গাটাই, তৎকালীন রাজ্য সরকারের স্বার্থটা কি ছিল? আমরা স্বাভাবিকভাবে ভাবতেই পারি যে তারা প্রাতিষ্ঠানিক দুর্নীতির মধ্য দিয়ে যেমন করেছে, এখানে একটা মোটা টাকার খেলা হয়েছে, আমরা এটা অনুমান করতে পেরেছি। এবং আমি মধ্য দিয়ে যে আপনারা যদি হন, আপনারা 2016 সালের যারা ওয়েটিং, যারা প্রকৃত যোগ্য, তাদের প্রতি মানবিক হন। এই যে যারা চুরি করেছে চাকরি, তাদের প্রতি সহানুভূতি দেখাতে গিয়ে আপনারা ক্যাজুয়াল, কন্ট্রাকচুয়াল, প্যারা টিচার, পার্ট টাইমার, ভোকাশনাল, KBS, NBS প্রত্যেককে 10 নম্বর দিয়ে দিচ্ছেন। আগামী ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাববেন না? যারা BEd, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি করে বসে আছে, তাদের ভবিষ্যৎটা কি? তারা কি ওই ঝালমুড়ি আর চপ ভাজা বিক্রি করবে? এটাই তো শিক্ষার বর্তমান পরিস্থিতি। এই প্রশ্নটা আমি রাজ্য সরকারের কাছে আপনাদের মধ্য দিয়ে করতে চাই। বেশ, আমি শিশির কাছে আসি।
শিশির, আপনি বলুন আপনার অভিজ্ঞতার কথা, মানে কী ধরনের বঞ্চনার মুখোমুখি বলে আপনি মনে করছেন? নমস্কার, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে, দেখুন, প্রথমে আপনাদের আমরা অভিনন্দন জানাবো, কারণ আপনারা আমাদেরকে আপনাদের চ্যানেলের মাধ্যমে সমগ্র পশ্চিমবঙ্গে আমাদের যে বঞ্চনার শিকার হচ্ছে আমরা সেটা তুলে ধরছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। এবার প্রশ্ন হচ্ছে, 26,000 চাকরি বাতিল হয়েছে। কি কারণে বাতিল হয়েছে? র্যাঙ্ক জাম, সাদা খাতা, এক্সপায়ারি প্যানেল, আউট অফ প্যানেল, এই 4টি পয়েন্টের সাথে 17 রকমের দুর্নীতি। শুধু একটা দুর্নীতি নয়, কিন্তু 17 রকমের দুর্নীতি। 9,300 এই র্যাঙ্ক জাম, সাদা খাতা, এক্সপায়ারি প্যানেল, আউট অফ প্যানেল এর মধ্যে এই 9,300 জন যদি বাদ যায়, সেখানে ওয়েটিং ক্যান্ডিডেট কিন্তু ঢুকতে পারে। যারা 2016 সালের ওয়েটিং ক্যান্ডিডেট, যারা প্রকৃত যোগ্য, তারা চাকরিটা পায়নি, সুযোগটা পায়নি, কারণ র্যাঙ্ক জাম করে আউট অফ প্যানেল থেকে চাকরিটা পেয়ে গেছে, তারা বঞ্চনার শিকার হয়েছে। এমনকি 2025 সালের যে পরীক্ষাটা হয়েছে, সেই পরীক্ষাটাও কিন্তু তারা বুঝতে পারেনি, অনেকেই আছে, কারণ তাদের বয়সটা পেরিয়ে গেছে। আমরা দেখেছি এর আগে 2016 সালের প্রার্থীরা, ওয়েটিং যারা ক্যান্ডিডেট, তারা পথে নেমেছে, রাস্তায় নেমেছে, অনশন করেছে, ধর্ণা মঞ্চ করেছে, এবং সিবিআই এর মাধ্যমে তৎকালীন সময়ে তৃণমূল সরকার যে দুর্নীতি করেছিল সেটা প্রকাশ্যে এসেছে। তাদের আন্দোলনকে কিন্তু গুরুত্ব দিতে হবে, গুরুত্ব সহকারে দেখতে হবে, কারণ সেই অনশনের কথা ভুললে চলবে না। কেন প্যানেল বাতিল হলো? কিন্তু তারাই যদি বঞ্চনার শিকার হয়, 2016 সালে যারা ওয়েটিং ক্যান্ডিডেট, তারা তো পরীক্ষায় দিতে বসতে পারলো না 2025-এ, যেখানে 9,300 জন ওয়েটিং ক্যান্ডিডেট চাকরিটা পেত, সেখানে টাকা দিয়ে চাকরি পেয়েছে, যার টাকা আছে সে চাকরি পেয়েছে। পশ্চিমবঙ্গের শিক্ষার মেরুদণ্ড ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তৎকালীন সময়ে তৃণমূল সরকার যা করেছে, তার জন্যই কিন্তু মানুষ পরিবর্তন চেয়েছিল, যে এইভাবে চলতে পারে না, আমাদের বাংলার শিক্ষা ব্যবস্থা ভেঙে ধ্বংস হয়ে যাচ্ছে। আর একটা কথা বলি আপনাকে, গ্যাজেটে ইডব্লিউএস এর কোনো সুযোগ সুবিধা ছিল না, তা সত্ত্বেও ইডব্লিউএস ক্যান্ডিডেটদের সংরক্ষণের আওতায় আনা হয়েছে। এই যে 2025-এর যে এসএলএসটি এক্সামটা হলো, ইডব্লিউএস এর কোনো কথাই ছিল না, কিন্তু সেখানেও কিন্তু সংরক্ষণের আওতায় আনা হয়েছে তাদেরকে। কেন আপনার মানে এটা কেন হয়েছে বলে আপনাদের মনে হয়? দেখুন, গ্যাজেট যখন প্রকাশ করা হয়, তখন ইডব্লিউএস যারা অর্থনৈতিক দিক থেকে দুর্বল, ইডব্লিউএস ক্যান্ডিডেট কোনো ভ্যাকান্সি গ্যাজেটে প্রকাশ ছিল না, মানে প্রকাশিত হয়নি সেই সময়। তাহলে কেন ইডব্লিউএস এই ক্যান্ডিডেট সংরক্ষণের আওতায় আসবে? এটা তো অসাংবিধানিক। আচ্ছা, এবার হচ্ছে এসএলএসটি 2025-এর ফ্রেশ রিক্রুটমেন্ট প্রক্রিয়া আমাদের দাবি, 2025 সালের সকল চাকরি প্রার্থীদের ওএমআর প্রকাশ করতে হবে, স্বচ্ছতার পরিচয় দিতে হবে। 2016 সালের যদি ওএমআর 2026 সালে এসে প্রকাশ করা হয়, তবে কেন 2025-এর ওএমআর প্রকাশ করা হবে না? ওএমআর ম্যানিপুলেট করে নাম্বার বাড়ানো হয়েছে, যা খবর আছে আমাদের কাছে। একবার এক্সাম দেওয়া হয়ে গেলে পরে সেই ওএমআর আর ঠিক করা যায় না। আমাদের কাছে খবর আছে, আমরা নিজে চোখে দেখেছি যে এসএসসি অফিসে গিয়ে তারা ওএমআর ঠিক করেছে। সুতরাং 2025-এর ওএমআর জনসমক্ষে আনতে হবে। আচ্ছা, আর আমরা দেখেছি যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে ইন্টারভিউয়ের আগেই ইন সার্ভিসদের অভিজ্ঞতার 10 নম্বর সংযুক্ত অসাংবিধানিক ভিত্তিতে সকল বঞ্চিত ফ্রেশারদের সঙ্গে কি করা হয়েছে? অন্যায় করা হয়েছে। 10 নম্বর সংযুক্ত অসাংবিধানিক, উক্ত 10 নম্বর অবিলম্বে বাতিল করে সমতার ভিত্তিতে সকল বঞ্চিত চাকরি প্রার্থীদের ইন্টারভিউ অংশগ্রহণের সুযোগ দিতে হবে। কেউ দেবে 90 নম্বরের পরীক্ষা, কেউ দেবে 100 নম্বরের পরীক্ষা, এটা মেনে নেওয়া যায়? আমি একজন টিচার, আমি ছাত্রছাত্রীর পরীক্ষা নিচ্ছি,
একজনকে 100 নম্বরে মূল্যায়ন করছি, একজনকে 90 নম্বরে মূল্যায়ন করছি, তো সঠিক মূল্যায়ন তো হবে না। ফ্রেশাররা তো বঞ্চিত থেকে যাবে, তারাও তো বিএড করেছে, তাদেরও তো প্রশিক্ষণ আছে। সুতরাং এই 10 নম্বর অগ্রিম দিয়ে অযোগ্য প্রার্থীদের সুযোগ করে দেওয়ার কিন্তু চেষ্টা চলেছে। সেই সময়ে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল তাদেরকে পুনরায় আবার চাকরি ফিরিয়ে দেওয়ার জন্যই কিন্তু এই 10 নম্বরটা দেওয়া হয়েছে, যেটা অসাংবিধানিক। ভারতবর্ষের 14 নম্বর এবং 16 নম্বর ধারা অনুযায়ী সরকারি চাকরিতে সকলের সমান অধিকার দিতে হবে। তা আপনারা অসাংবিধানিক বলছেন, শিশির এখানে আপনারা অসাংবিধানিক বলছেন, এটাকে চ্যালেঞ্জ করে আদালতে যেতে পারেন তো আপনারা। হ্যাঁ, অবশ্যই। আমরা তো আদালতে কেস করেছি, হাইকোর্টে কেস চলছে আমাদের। আমরা আশাবাদী, আমরা কেস জয়লাভ করবই করব, কারণ এইভাবে অন্যায় মেনে নেওয়া যায় না। আমরা কেস করেছি, আপনি ঠিকই বলেছেন স্যার। আর একটা পয়েন্ট যেটা হচ্ছে 2016 সালের এসএলএসটি-তে এক্সপায়ারি প্যানেল সহ যে সকল শিক্ষক শিক্ষিকা পদপ্রার্থীগণ সিবিআই রিপোর্ট কর্তৃক অবৈধ বলে চিহ্নিত হয়েছিল, তাদের অবিলম্বে এসএলএসটি-2 2025-এর ফ্রেশ রিক্রুটমেন্ট থেকে বাতিল করতে হবে। এটা তো এক্সপায়ারি প্যানেল। আপনার ব্যাপারটা বুঝুন, যেটা এক্সপায়ারি হয়ে গেছে তার তো কোনো অস্তিত্ব থাকার কথা নয়, এটা নিয়ম বলে তো কিছু আছে। আর যে সমস্ত শূন্য পদ আপ টু ডেট হিসাবে এসএলএসটি-2 2025-এর ক্ষেত্রে পাওয়ার কথা ছিল, তার একাংশ শূন্য পদ সংযুক্ত না করে বিগত সরকার চেপে রেখেছিল। সেই সমস্ত শূন্য পদ অবিলম্বে এসএলএসটি-2 2025-এর প্রক্রিয়ার সঙ্গে সংযুক্ত করতে হবে, কারণ 14 বছর কিন্তু এসএলএসটি-তে নিয়োগ হয় না। বাংলার শিক্ষা ব্যবস্থা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। গ্রামের শিক্ষা ব্যবস্থা তো খুবই খারাপ, আমি তো দেখতে পাচ্ছি আমাদের আশেপাশে যে স্কুলগুলো আছে। আর মানে গার্জিয়ান সরকারি স্কুলে পাঠাতে চাইছেন না, কেন এটা হবে? এই সরকারি যদি বেসরকারিকরণ হয়ে যায়, গরিব মানুষের জন্য তো আর পড়াশোনা থাকবে না। কি করতে হবে? আপ টু ডেট ভ্যাকান্সি বৃদ্ধি করতে হবে, কারণ 14 বছর রিক্রুটমেন্ট হয়নি এসএসসি-তে। আমরা বঞ্চনার শিকার হয়েছি। আমাদের বাড়িতেও তো বৃদ্ধ বাবা মা রয়েছে, আমাদেরও তো স্বপ্ন আছে, তাই না? কেউ তো বলে দিতে পারে না যে আপনি এই কাজটা করুন, এই কাজটা করুন। আমার ইচ্ছা, আমার স্বপ্ন শিক্ষকতা করা, সেই স্বপ্ন পূর্ববর্তী সরকার আমাদের ধ্বংস করেছে। বর্তমান সরকারের কাছে আমরা আশাবাদী যে আমরা ন্যায় পাব। আর স্বচ্ছ মেধার ভিত্তিতে এসএলএসটি-2 2025 নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, স্বচ্ছতা থাকতে হবে, যে মানুষ যেন বুঝতে পারে যে না, পড়াশোনাটা ঠিকঠাক আছে, আমার ছেলে বা মেয়েটাকে ভালো করে পড়াশোনা করাই। এই সমস্ত দাবি আমরা করেছি। এর আগে আমরা 9টা আন্দোলন করেছি। এই গত 20 তারিখে আমরা একটা আন্দোলন করলাম, টোটাল আমাদের 10টা আন্দোলন হলো। আমাদের এসএলএসটি-2 ফ্রেশাররা টোটাল 10টা আন্দোলন করেছি, ধর্ণা মঞ্চ করেছি, আমরা হাইকোর্টে কেস করেছি, শুধু ন্যায় পাওয়ার জন্য। শুধু আমাদের দেখলে হবে না, চাকরি মানে যে শুধুমাত্র আমরা ভালোভাবে থাকবো, সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাবো, সেটা তো নয়। শিক্ষক হচ্ছে মানুষ তৈরির কারিগর। আমরা চাই যে আমরা বাংলার শিক্ষা ব্যবস্থা ধ্বংস হতে দেব না। বাংলার শিক্ষা ব্যবস্থার মান যাতে উন্নত মানের হয়, তার জন্যই আমরা পথে নেমেছি, অন্যায়ের বিরুদ্ধে পথে নেমেছি, আন্দোলন করেছি। যতদিন না আমাদের দাবি পূরণ হচ্ছে ততদিন আমরা লড়াই চালিয়ে যাব। রাজপথের লড়াই ছাড়বো না, কোর্টের লড়াই ছাড়বো না। বেশ, আমি আবারও আসি সাফিউল কাছে। সাফিউল, নতুন সরকার একটা এসেছে, এখানকার নতুন সরকার তাদের প্রাথমিক যে কাজকর্ম দেখে কি মনে হচ্ছে? তারা কি আপনাদের বিষয়টা খুব গুরুত্ব দিয়ে ভাবছেন? মানে আপনাদের যে একটা চরম বঞ্চনা হয়েছে, আপনারা যে বয়সগুলো চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, এইটাকে বিবেচনা করে খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া, যাতে খুব তাড়াতাড়ি হয়, গোটা বিষয়টার মীমাংসা হয়, সেই রকম কোনো লক্ষণ কি আপনারা দেখতে পাচ্ছেন, নাকি আপনারা তেমন আশান্বিত হতে পারছেন না? কোনটা মানে আপনারা কি দেখছেন? দেখুন, নতুন সরকার এসেছে এবং এই সরকার আসার পেছনে অবশ্যই আমরা যারা ফ্রেশার্স প্রার্থী আছি, আমাদের একটু হলেও অবদান রয়েছে। 6 লক্ষ ক্যান্ডিডেট আমরা পরীক্ষার পর রাস্তায় নামি এবং প্রতিনিয়ত এই কলকাতার রাজপথে আমরা সরকারের বিপক্ষে আমরা রাস্তায় নেমেছি। এবং সেই সময়ে তৎকালীন বিরোধী নেতা, বর্তমান যিনি আমাদের মুখ্যমন্ত্রী, তিনি আমাদের আশ্বাস দিয়েছিলেন যে
25-এ যে এসএলএসটি পরীক্ষা দিয়েছিল, যারা বঞ্চনার শিকার হচ্ছে 60 পাওয়ার পরেও আমাদের এই দিকটা বর্তমান মুখ্যমন্ত্রী বলেছিলেন তিনি বিবেচনা করবেন এবং আমাদের দেখবেন। কিন্তু বর্তমান সময়ে এসে মনে হচ্ছে আমরা যে পরীক্ষাটা দিয়েছিলাম সেই পরীক্ষা গ্যাজেটেই কিন্তু বলা আছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে হবে, কিন্তু আমরা এখন লক্ষ্য করছি আমাদের যে কোর্টে যে আমাদের কেসগুলো চলছে সেই কোর্ট কেসে ম্যাডাম মমতা সিনহার বেঞ্চে এখনো বিচারাধীন। কোর্টে ম্যাডাম বলছেন যে আপনারা কোনো একটা স্ট্যান্ডে আসুন যে আপনারা কি করতে চাইছেন। দুঃখের বিষয় রাজ্য সরকার এখনো অবধি তাদের সিদ্ধান্তে আসতে পারেনি। এই যে সিদ্ধান্তে না আসতে পারা, এইভাবে যদি চলতে থাকে তাহলে কোথাও গিয়ে একটা মনে হচ্ছে এই রিক্রুটমেন্ট কমপ্লিট হওয়ার দিকে যাবে না, কমপ্লিট হবে না। কেন হবে না বলছি, যারা চাকরি হারিয়েছে তাদের জন্য বর্তমান রাজ্য সরকার তাদের যে 31শে আগস্টের মধ্যে একটা শেষ সময়সীমা ছিল সেটাকে এক্সটেন্ডেড করে 31শে মার্চে দিয়ে নিয়ে আসছে। তার মানে এই যে একটা যে লেন্থ প্রসেস চলে আসছে, এক্ষেত্রে আমরা সংশয় করছি যে এই যে 2025-এর এসএলএসটি যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা কোথাও একটা গিয়ে ক্যান্সেল হওয়ার পথে এগোচ্ছে। এই কোর্টের রায়ের জন্য এই যে পশ্চিমবাংলার প্রান্তিক থেকে শুরু করে শহর অঞ্চলের ছেলেগুলো তাকিয়ে আছে যে একটা রায় হবে, যেটা আমরা সত্যি কোর্ট যে রায় দেবে সেই রায় আমরা মাথা পেতে নেব। আমরা নিশ্চিত রায় আমাদের পেশারদের পক্ষে আসবে, কিন্তু এই বর্তমান রাজ্য সরকার যদি এই খামখেয়ালিপনা কন্টিনিউ চালিয়ে যায় তাহলে এই রায় কিন্তু আস্তে আস্তে গ্যাজেটে যে নির্দিষ্ট সময়সীমা একটা বাধা ছিল যে 1 বছর বা 2 বছরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে আমাদের এই প্রসেস হয়তো কমপ্লিটের দিকে এগোবে না। তাই রাজ্য সরকারের শিক্ষামন্ত্রীকে আমরা আমাদের যে দাবি দাবা সেই চিঠি দিয়ে সেই মেলের মধ্য দিয়ে নতুন শিক্ষামন্ত্রীর সাথে আপনাদের কোনো আলোচনা হয়েছে, মুখোমুখি কথা বলেছে, আলোচনা হয়েছে। শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের আলোচনা হয়েছে, এডিশনাল চিফ সেক্রেটারি সাহেবের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তারা আশ্বাস দিয়েছেন খুব তাড়াতাড়ি তারা এই সমাধান করবেন। তারা বেশ, আমি শিশির কাছে, শিশির গোটা বিষয়টা আপনি কতটা আশ্বস্ত হতে পারছেন নতুন সরকারের ভূমিকা নিয়ে? একটা আশঙ্কার জায়গা প্রকাশ করলেন, সাফিউল তো একটা আশঙ্কার জায়গা বললেন। দেখুন, আমরা গত 20 তারিখে যে মুভমেন্টটা করেছিলাম এসএলএসটি টু ফ্রেশার্সরা, সেই মুভমেন্টটা খুব জোরালো ভাবে করেছিলাম যে আমরা তৎকালীন সময়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে, তাদের অবৈধ রিক্রুটমেন্টের বিরুদ্ধে পথে নেমেছিলাম, লড়াই করেছিলাম। সেটা আমরা বোঝানোর জন্য বারবার চেষ্টা করেছি, শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করেছি, কিন্তু শিক্ষামন্ত্রী কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেয়নি। যার ফলে আমরা 20 তারিখে আন্দোলন করেছিলাম, উনি আমাদের 21 তারিখে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন দেখা করার জন্য। আমরা কথা বলেছি, উনি বলছেন যে ওএমআরটা 1.5 থেকে 2 মাসের মধ্যে পাবলিশ করা হবে এবং স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করা হবে। আর 2 নম্বর যেটা বললেন যে আমরা জিরো টলারেন্স নীতি নিয়ে এসেছি ক্ষমতায়, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি আমরা মানব না, আমরা স্বচ্ছতার সঙ্গে এবং মেধার ভিত্তিতে নিয়োগ করব বলে আমাদের আশ্বাস দিয়েছেন। এবং এটাও বলেছেন যে কোর্ট যেটা বলবে আমরা সেটা শুনবো। কোর্টের রায়ের উপর নির্ভর করছে, কিন্তু এই রিক্রুটমেন্টটা স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে পরবর্তীতে এই টিচার রিক্রুটমেন্টটা হবে পুরোপুরিভাবে কোর্টের উপর নির্ভর করে। দেখুন স্যার, একটা কথা বলি আপনাকে, আমরা ফ্রেশাররা, মানে এসএলএসটি টু ফ্রেশার্সরা 100-এ 100% ডাক পাইনি, 70 পেয়েছি। আপনি ভাবুন, 70-এ 70 পেয়েও কিন্তু ডাক পাইনি, ইন্টারভিউ পর্যন্ত যেতে পারিনি। বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, আরো অনেক সাবজেক্ট আছে। তাহলে সরকারের কাছে আমাদের প্রশ্ন, 70-এ 75 পাবো কি করে? 70-এ পরীক্ষা দিয়ে আমি 74 কাট অফ যাচ্ছে, এটা কেন হবে? আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গেও বসেছি, আমার সাফিউল ভাই আছে এখানে, সাফিউল ভাই গিয়েছিলেন
আমিও গিয়েছিলাম, সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারির সঙ্গেও কথা হয়েছেন। উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে স্বচ্ছতা এবং মেধার ভিত্তিতে এই নিয়োগটা সম্পন্ন করা হবে। আমরা আশাবাদী। বেশ, সাপিউল, আমি আপনার কাছে জিজ্ঞাসা করবো যে আশা তো আপনারা করছেন, কিন্তু মানে আশা না মিটলে আপনাদের কর্মসূচি কি, কিভাবে আপনারা আপনাদের দাবিটা আদায় করবেন? দেখুন, আশঙ্কায় আশায় আছি, আশঙ্কা নিয়ে আশায় আছি এই জন্যই বলছি যে আশা ছাড়া কিছু উপায় নেই বর্তমান পরিস্থিতিতে আমাদের মতো বিক্ষিত বঞ্চিত ফ্রেশারদের। আমরা কোর্টের দিকে তাকিয়ে আছি, আমাদের আইন লড়াই চলছে, পাশাপাশি আমরা রাস্তার লড়াইও ছিলাম। আগামীতে আমাদের আরো বৃহত্তর আন্দোলনে আমরা এগিয়ে যাব। কেননা এই যে 10 নম্বরের যে খেলা চলছে, দেওয়া অনুদানের মতো যে 10 নম্বর দেওয়া, এই 10 নম্বর যদি দিয়ে দেয়, আপনারা জানেন যে কিছুদিন আগে শিক্ষামন্ত্রী বলেছিলেন যে যারা পাস করতে পারেনি 10 নম্বর পাওয়ার পরও তাদের কথাও তিনি ভাববেন, এবং পাশাপাশি এটাও বলেছিলেন যে SLST 3 কথা। এর থেকে এখন স্পষ্ট যে 3 থেকে আবার 10 নম্বর দেবে। ওদেরকে এই 3,500 যে পাস করতে পারেনি চাকরিহারারা, তাদেরকে 10 নম্বর দিতে গেলে আগামী প্রজন্ম যে যারা পরীক্ষায় বসবে তাদেরকেও তো বঞ্চনা করা হবে। এই জন্য আমরা বর্তমান শিক্ষিত সমাজ, বর্তমান প্রজন্ম, আগামীর ভবিষ্যৎ প্রত্যেককে আমরা রাজ্য জুড়ে আমাদের প্রচারের মধ্য দিয়ে খুব তাড়াতাড়ি আমি একটু সবাইকে বোঝাবার জন্য একটু এটা জানতে চাইবো সাফিউল, যে এই যে 10 নম্বর এক্সট্রা দেওয়া হচ্ছে, পূর্ববর্তী রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল অভিজ্ঞতার জন্য, মানে যারা টিচারই করেছে তাদের একটা অভিজ্ঞতা আছে, তার ভিত্তিতে তাদের 10 নম্বর দেওয়ার কথা বলেছিল পূর্বতন সরকার। হ্যাঁ, পূর্বতন সরকার যেটা বলেছিলেন যে তারা যেহেতু 8 থেকে 10 বছর শিক্ষকতা করেছেন, তারপর অভিজ্ঞতা 10 নম্বর। কিন্তু আমাদের দাবিটা এই জায়গায় যে আপনারা অভিজ্ঞতা 10 নম্বর দিচ্ছেন, পাশাপাশি এই যে মৌখিক ভাইবার যে 10 নাম্বারটা, তাহলে এটা কিসের জন্য দিচ্ছেন? অভিজ্ঞতার যদি 10 নাম্বার দেওয়া হয় তাদেরকে 10 নাম্বার, আগের 10 নাম্বার দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু পরবর্তী যে 10 নাম্বার আবার ভাইবার, তাহলে একজন মানুষ অভিজ্ঞতার জন্য কয়বার 10 নাম্বার পায়? আচ্ছা, তাহলে অভিজ্ঞতা এবং আবার ইয়েতেও আরো 10 নম্বর, তাই তো? একদম 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 আমাদের দাবি, শিশিরদা বললো যে আমাদের যে 6টা দাবি, তার মধ্যে এটাও আমরা দাবি রেখেছিলাম তৎকালীন সরকারের কাছে এবং বর্তমান সরকারের কাছে, যে ভাইভাই প্রসেসের ক্ষেত্রে ভিডিওগ্রাফির মধ্য দিয়ে নিতে হবে। কেননা রাজ্য সরকার বারবার করে বলছে যারা চাকরি হারিয়েছে তাদের প্রতি সহানুভূতি দেখাবে, তাদের প্রতি মানবিক হবে। তাহলে এই যে ভাইভা প্রসেসটা চলবে, সেই ভাইভায় দুর্নীতি বা কারচুপি হবে না, এর কোনো মানে নেই। তাই আমাদের এটাও দাবি ছিল যে এই যে ভাইবা নিতে, এই ভাইবার ভিডিওগ্রাফির মধ্য দিয়ে নিতে হবে। দেখুন স্যার, আমি একটা কথা বলি। হ্যাঁ, তৎকালীন সময়ে তৃণমূল সরকার কপিল সিব্বলের মতো উকিল দিয়ে একদম মানে কোটি কোটি টাকা নষ্ট করেছে, যে ভিডিওগ্রাফির ব্যবস্থা করা যাবে না। এই কি ধরনের কথা? একটা ভিডিও ক্যামেরার দাম কত? 3 থেকে 4 হাজার টাকা। আর সেখানে উকিল বাবুদের পেছনে কোটি কোটি টাকা নষ্ট করা হচ্ছে। ভিডিওগ্রাফির কি ব্যবস্থা করা যেত না? সেই টাকা দিয়ে অবশ্যই করা যেত। আসলে দুর্নীতি চাপা দেওয়ার জন্যই কিন্তু তৎকালীন সময়ে তৃণমূল সরকার এটা করেছে। আর আমরা, আপনি বললেন না স্যার আমরা কতটা আশাবাদী, আমরা অবশ্যই আশাবাদী। কারণ আশার মোমবাতি নেভালে তো চলবে না। যতদিন পৃথিবীতে বেঁচে আছি আমাদের আশা নিয়েই থাকতে হবে। আর আমরা রাস্তার লড়াইয়ে করছি, রাস্তার লড়াইয়ে জারি আছে আমাদের সাফিউল ভাই আছে, আর অন্যান্য নেতারা আছে। আন্দোলন আমরা চালিয়ে যাব যতদিন না আমাদের দাবি পূরণ হচ্ছে। আমাকে এটা বলুন তো, দাবি হচ্ছে ন্যায় সঙ্গত। একদম যেটা কথা সাপিউল বললেন যে নম্বরটা বাড়িয়ে দেওয়া হচ্ছে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য। আপনার কি মনে হয় যে এই নম্বরটা কেন দেওয়া হচ্ছে? যারা অভিজ্ঞতার জন্য বলছে দিচ্ছে, কিন্তু অভিজ্ঞতা কেন? এখানে তো সবাই নতুন করে পরীক্ষা দিচ্ছে, সুপ্রিম কোর্টের রায় দিচ্ছে তো নতুন করে পরীক্ষা দেওয়া হবে। তাহলে এক দলকে বা কিছু জনকে আলাদা করে একটা বিশেষ সুবিধা পাইয়ে দেওয়া কেন? এটা কেন করেছিল সরকার? একদম স্যার, স্পষ্ট, মানে
চোখে দেখা যাচ্ছে কিভাবে, তাই তো? আপনি বলতে চাইছেন কেন 10 নম্বর দেয়া হলো? হ্যাঁ, হ্যাঁ, এটাই তো বলতে চাইছেন আপনি। একদম। দেখুন স্যার, অযোগ্য প্রার্থীদেরকে সুযোগ করে দেওয়ার জন্যই কিন্তু এই 10 নম্বর, এটা মানতে হবে। যারা যোগ্য নয় তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্যই 70-এ পরীক্ষা দে, তাহলে কেন 73-74 কাটা হবে? আর কোশ্চেন তো হয়েছিল ইজি, মানে একদম ইজি, যাতে সেই সমস্ত অযোগ্য ক্যান্ডিডেট চাকরিটা পায়। এইভাবে দেওয়া যায় না 10 নম্বর, এটা অবৈধ, অসাংবিধানিক। সুপ্রিম কোর্ট তো বলেনি স্যার যে আপনারা 10 নম্বর দিয়ে দিন। সুপ্রিম কোর্ট কি বলেছে যে এক্সট্রা ফ্যাসিলিটি 10 নম্বর দিয়ে দিতে? সেটা কিন্তু বলেনি। চুরি ঢাকার জন্য এবং তৎকালীন সময় সার্ভিসদের আন্দোলন আপনাদের কি কোথাও এটা মনে হয়, জন্যই শিশু কোথাও কি এটা মনে হয় যে পূর্বতন মুখ্যমন্ত্রী যেভাবে বলেছিল যে আমার প্ল্যান এ প্ল্যান বি, মানে যাদের চাকরি গেছে, যেহেতু 26,000 চাকরি বাতিল করে দিয়েছে, উনি যে প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি এর কথা বলেছে, এইগুলো তার একটা প্ল্যান এ, যে নম্বর বাড়িয়ে দিয়ে ইয়ে করা বা চাকরি, এইগুলো কি সেই লক্ষ্যেই করা হয়েছিল? একদম সেই লক্ষ্যেই করা হয়েছিল। আপনি একদম ঠিক ধরেছেন। র্যাঙ্ক জাম্প হয়েছে, আউট অফ প্যানেল হয়েছে। এমনকি মুখ্যমন্ত্রী তৎকালীন সময়ের মমতা বন্দ্যোপাধ্যায় নিজে থেকে মানে এই রিক্রুটমেন্টটা করিয়েছে, নিজে বসে থেকে। আউট অফ প্যানেল, সেটা ঢাকা পড়ে যাচ্ছে। এত বড় সত্যি স্যার অসাংবিধানিক, এটা অন্যায়, এটা নয় সঙ্গত নয়। কিন্তু এই ব্যাপারে আদালত তো এখন ভায়োলেট করা হচ্ছে। আদালত তো এখন কিছু বলেনি, আদালত তো এই বিষয়ে কিছু বলছে না এখনো। হ্যাঁ, আদালত তো কিছু বলছে না স্যার। আমরা তো জানি আমাদের বিচার ব্যবস্থা একটু জটিল। অবশ্যই আমরা ন্যায় পাবো, আমরা আশাবাদী। স্যার দেখুন, আদালতের আপনি যে কথাগুলো বলছেন ঠিকই বলছেন। দেখুন, এর আগের সরকার, আমরা যখন কেসটা করলাম, গেজেট হওয়ার পরেই যখন কেসটা আমরা করলাম, করার পর আমরা কি লক্ষ্য করছি, রাজ্য সরকার, তৎকালীন রাজ্য সরকারকে বারবার বলা হচ্ছে যে আপনারা যারা টেন্টেড, যারা এক্সপায়ারি প্যানেল, তাদের লিস্ট প্রকাশ করুন। রাজ্য সরকার ক্যান ফাইল করে তারা তাদের যে এজি স্যার ছিল, অ্যাডভোকেট জেনারেল স্যার, সে প্রতিনিয়ত আসতো না। ক্যান ফাইল করে প্রতিনিয়ত শুনানির যে ডেট, তার পরিসরটা বারবার প্রতিনিয়ত বাড়ছিল। এই যে একটা খামখেয়ালি করা, এদিকে কোর্টের দিকে তারা দেখাচ্ছে, কিন্তু ভিতরে ভিতরে তারা সম্পূর্ণ প্রসেস কমপ্লিটের দিকে যাচ্ছিল। এবার সরকার পরিবর্তন হওয়ার পর আমরা কোর্টের কাছে পুরোপুরি আশাবাদী এখনো, এবং রাজ্য সরকারের কাছেও আশাবাদী। তাদের স্ট্যান্ড তারা জানাবেন এবং খুব শীঘ্রই আদালতের রায় যেটা আসবে সেটা আমরা মাথায় নেব, এবং আমরা রাজ্য সরকারকে বলবো রায় যেটা হবে সেই পরিপ্রেক্ষিতে আপনারা আপনাদের রিক্রুটমেন্ট প্রসেস চালিয়ে দেবেন। আমি 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 একেবারে আলোচনার শেষ দিকে আসছি। আমি এবার আপনাদের কাছে জানতে চাইবো যে আপনাদেরই মতো যারা লড়াইতে রয়েছেন, যারা বঞ্চনার কথা বলছেন, তাদের একাংশ তো এটাও বলেছে, আমরা শুনেছি তো, যে গোটাটাই নাকি এই মামলার জন্যই দায়ী, যারা মানে সুপ্রিম কোর্টে গেছে এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করা হয়েছে যে ওনার জন্যই চাকরিটা নষ্ট হয়েছে, উনিই চাকরিটা খেয়েছেন, উনিই দায়ী। এটা তো এক শ্রেণীর শিক্ষকরাই বলেছেন, তারাই তো বলেছেন যে একেবারে পরিষ্কার উনি সবার চাকরিটা নিয়ে নিলেন, সবার চাকরি খাওয়ার জন্য, মামলাটা হওয়ার জন্যই দায়ী। কিন্তু একটা ভয়ঙ্কর দুর্নীতি যে হয়েছিল সেটা যে সামনে চলে এলো, সেটাকে সবাই অস্বীকার করতে চাইলেন। এক্ষেত্রে আপনাদের তো তারাও টিচারই করছেন, আপনারাও টিচার হতে চাইছেন, ফলে শিক্ষকদেরই একটা অংশের মতামত যদি এটা, কেন সবাই এক সুরে বলতে পারছে না যে দুর্নীতি হবে না, আমরা শিক্ষকতা করব, সুনীতি বা নীতি মেনে শিক্ষকতা করব, কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেব না, সেটা তো সব শিক্ষকরা এক সুরে বলতে পারলেন না। আপনারা জানেন, যখন সুপ্রিম কোর্ট রায় দেয়, রাজ্য সরকারকে বলেছিল, তৎকালীন রাজ্য সরকারকে বলা হয়েছিল যে আপনারা আপনাদের যে টেন্টেড, যারা যোগ্য, যারা অযোগ্য, তাদের সম্পূর্ণ তালিকাটা আপনারা একদম সুপ্রিম কোর্টে পেশ। কিন্তু রাজ্য সরকার কিন্তু সেটা করেনি। রাজ্য ইচ্ছে করে যাদের কাছ থেকে টাকা নিয়ে যাদেরকে চাকরি দিয়েছিল, দুর্নীতির ক্ষেত্রে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল, তাদেরকে বাঁচানোর জন্য
তৎকালীন রাজ্য সরকার কোনো লিস্ট সুপ্রিম কোর্টে জমা করেনি, এবং সময়সীমা পার হয়ে যাওয়ার পরেও বারবার করে বলা হয়েছিল যে যারা যোগ্য, যারা চাকরি হারিয়েছে তাদের লিস্ট জমা করুন, যারা অযোগ্য তাদেরকে বাদ দিন। কিন্তু রাজ্য সরকার কি শুনেছিল? রাজ্য সরকার তো শোনেনি। আমরা ফ্রেশার্স প্রার্থীরা প্রথম থেকেই বলে এসেছি, যারা যোগ্য, যারা চাকরিটা হারিয়েছে প্রকৃতপক্ষে, তাদেরকে পুনরায় 2016 যে SLST পরীক্ষা হয়েছিল সেটাতে নিয়ে যান। আর যারা অযোগ্য, যারা টেন্টেড, যারা এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে হয়েছে তাদেরকে বাদ দিন। কিন্তু রাজ্য সরকার বারবার শুনেনি। আমরা যখন বলতে যাই, আমাদের লাঠি মেরে, লাঠি চার্জ করে, পুলিশের মধ্য দিয়ে হয়রানি করে আমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল। তো এই দোষ বিকাশ বাবুকে দিলে হবে না। বিকাশ বাবু তো প্রাতিষ্ঠানিক দুর্নীতির যে আয়না সেটাকে সুন্দর করে দেখিয়েছেন, যে এই যে আপনারা এই ভুল করেছেন। কিন্তু রাজ্য সরকারকে দায় নিতে হবে। তৎকালীন রাজ্য সরকার যদি দায় না আনে, তারা ভুল করছে। আমরা এখনো বলছি, আমরা প্রথম থেকেও বলে এসেছি, যারা যোগ্য, চাকরি হারিয়েছে তাদেরকে তাদের চাকরি ফিরিয়ে দিন। আর এই যে নতুন ভ্যাকেন্সি 35,000, এটা ফ্রেশারদের দিয়ে দেওয়া হোক। কেননা তাদের যে সিট আমাদের এই নতুন যে ভ্যাকেন্সি লিস্টের মধ্যে ইনক্লুডেড না, এটা ভুললে হবে না। এটা পুরোপুরি ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য। এবং SLST 3 এই যে 10,000, 20,000, 30,000 নিতে চাইছে, আমরা তো বলেছি যে ভ্যাকেন্সি আপগ্রেড করুন, করে যাদের যোগ্য চাকরিয়ারা তাদেরকে ফিরিয়ে দিন, এবং বাকি সিটগুলোতে ফ্রেশারদের নিন। এই অভিজ্ঞতার অসাংবিধানিক অবৈধ 10 নম্বর সরিয়ে দিন, ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচান। কারণ রাজ্য সরকারের একটা দায় আছে, শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হলে এই 10 নম্বরকে বাতিল করতে হবে। বেশ, আমি একই প্রশ্ন শিশিরকেও রাখবো। শিশির, আপনার কাছে জিজ্ঞাসা যে দুর্নীতির অভিযোগ উঠেছিল, তখন কিন্তু সমস্ত শিক্ষকরা অভিযোগের তীরটা ঘুরিয়ে দিয়েছিলেন, বলেছিলেন যে মামলা হওয়ার জন্যই এতগুলো ছেলেপেলের ভবিষ্যৎ এভাবে অনিশ্চিত হয়ে গেল। মামলার পরে রায় হলো, সুপ্রিম কোর্ট বলে দিল পুরো প্যানেল বাতিল, ফলে এতগুলো ছেলেমেয়ের ভবিষ্যতের জন্য এই মামলাটাই দায়ী। মামলা করেছিল যারা, সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলাকারীদের পক্ষের উকিল, তাকেই অভিযোগের কাঠগড়ায় দাঁড় করা হয়েছে। দেখুন স্যার, বিকাশ বাবুকে দোষী করলে তো হবে না। বিকাশ বাবু তো সত্যটা সকলের সামনে উত্থাপন করেছেন, তিনি এনেছেন সত্যটা। র্যাঙ্ক জাম করে চাকরি পেয়েছে, আউট অফ প্যানেল, সেখান থেকে চাকরি পেয়েছে। উনি তো সত্যটা মানুষের সামনে তুলে ধরেছেন। আমরা আশাবাদী, আমরা বিশ্বাস করি ওনার কাছে আমাদের কেস রয়েছে, আমরা জয়লাভ করব। আমাদের ন্যায্য দাবি। আপনি বলছেন যে বিকাশ বাবুকে দায়ী করা হচ্ছে, কেন দায়ী করা হবে? যদি দুর্নীতি যদি না হয়ে থাকে, দুর্নীতি অবশ্যই হয়েছে, তাহলে তার প্রমাণ মিলেছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। আপনি এটা ভাবতে পারছেন? এবং বারবার সুপ্রিম কোর্ট বারবার তারিখ দিয়েছে, অমুক তারিখের মধ্যে যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ দিন, তালিকা দিন, আমরা দেখে যারা অযোগ্য তাদের বাদ দিয়ে দিচ্ছি। আর এটাও বলেছে যদি আপনারা অমুক সময়ের মধ্যে দিতে না পারেন তাহলে কিন্তু বাধ্য হতে হবে বর্তমান আইন অনুযায়ী সমস্ত প্যানেলটা বাতিল করতে। এটা তো একবার বলেননি, বারবার বলেছে সুপ্রিম কোর্টের বিচারকরা, এবং তারপরেও রাজ্য সরকার সে ব্যাপারে কোনো হস্তক্ষেপ করেনি, তারপরে সেটা বাতিল করেনি। এবং এত কিছুর পরেও নতুন করে যখন পরীক্ষা নেওয়া হলো, সেখানেও আপনারা বলছেন যে টেন্টের যারা তারা পরীক্ষায় বসেছে। একদম স্যার, আমাদের কাছে প্রমাণ আছে, ডেটা আছে। আমরা শিক্ষামন্ত্রী এবং অ্যাডিশনাল সেক্রেটারির কাছে জমা দিয়েছি। যারা টেন্টেড ক্যান্ডিডেট তারাও পরীক্ষা দিয়েছে, তারা 11-12 তাদের লিস্টে নাম এসেছে। এটা কেন হবে? সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে সিবিআই তাদের চার্জের লিস্টে রয়েছে টেন্টেড ক্যান্ডিডেট, সেই সমস্ত ডেটা আমাদের কাছে আছে। আপনি বলছেন যে বিকাশ বাবুকে দায়ী করা হচ্ছে, কেন দায়ী করা হবে? সুপ্রিম কোর্ট বারবার বলছে আপনারা যোগ্যদের তালিকা দিন, যোগ্যদের তালিকা দিন, যোগ্যদের তালিকা দিন। আপনারা কোনো কর্ণপাতই করছেন না দেশের বিচার ব্যবস্থার উপর, সুপ্রিম কোর্টের উপর আস্থা রাখছেন না, সুপ্রিম কোর্টে আপনাদের লিস্টটা দিচ্ছেন না। কেন দেবেন না? আর যেটা বলছিলেন, আমি বলছিলাম না স্যার, ওএমআর কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে করছিল। এখন তো কিছু ওএমআর আমরা দেখতে পাচ্ছি যে 2016 ওএমআর কিন্তু হার্ড কপি সেটা কিন্তু পাওয়া গেছে,
যেদিন এই সরকার ক্ষমতায় আসলো সেদিন কিন্তু ওয়েবসাইটেই প্রকাশ করে দিয়েছে। তাহলে সেই এখন যদি ওএমআর পায়, এটাকে কি নতুন করে সুপ্রিম কোর্টের কাছে জমা দেওয়া যায় যে ওএমআর ইয়েটা দেখিয়ে যে এটা টেন্টেড, এটা টেন্টেড নয়, এই ফারাকটা কি আর করা যায়, করা সম্ভব? এবং রাজ্য সরকার যদি চায় সবকিছু সম্ভব। রাজ্য সরকার যদি চায় সবকিছুই সম্ভব। তৎকালীন রাজ্য সরকার চায়নি, ওই জন্য অসম্ভব হয়েছিল। শুভেন্দু অধিকারী মহাশয় আশ্বাস দিয়েছিলেন, যারা যোগ্য চাকরি হারিয়েছেন প্রত্যেককে আশ্বাস দিয়েছিলেন যে আমরা স্পেশাল কোনো পারমিশন নিয়ে আমরা সুপ্রিম কোর্টের কাছে যাব। একদম এখন বলেছিলেন তিনি। বর্তমান রাজ্য সরকার সেটা বুঝতে পেরেছে যে এই যে চাকরি ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক যে দুর্নীতি, এই দুর্নীতিটা ছোট নয়, ভয়াবহ দুর্নীতি। সেই জন্য হয়তো তারা যেতে চাইছে না, এবং সেটা পুরোপুরি রাজ্য সরকারের ব্যাপার। কিন্তু এরকম কোনো অবশ্যই সিস্টেম আছে, রাজ্য সরকার যদি চায় সেক্ষেত্রে অবশ্যই যোগ্য যারা চাকরি হারিয়েছে 2016 সালের ক্যান্ডিডেট তাদেরকে পুনরায় ফিরিয়ে দেওয়া যাবে। বেশ, আমি একেবারে আলোচনা শেষে চলে এসেছি। আমি আপনাদের দুজনের কাছেই জানতে চাইবো যে আপনারা তো শুধু নন, অসংখ্য ছেলে মেয়েরা এইভাবে অপেক্ষায় করে বসে রয়েছেন, আপনারা এখন কী করতে পারেন? এইসব ছেলেমেয়েরা কী করছে? তারা তো অনেকে চাকরি পায়নি, তাদের অনিশ্চয়তার মধ্যে চলতে হচ্ছে, আবার এই মামলাটা চালাতে হচ্ছে, অপেক্ষা করতে হচ্ছে। আপনারা পেশাগত জায়গায় কীরকম আছেন, মানে কোন পেশায় কে কীরকম রয়েছেন এবং কীরকম মানসিক যন্ত্রণার মধ্যে আপনাদের সঙ্গে যারা রয়েছে তারা রয়েছেন? একটু বলবেন যে কী অবস্থা, সবাইকে বললে সবাই বুঝতে পারবে আর কি, যে কি যন্ত্রণার মধ্যে আপনাদের যাচ্ছে। দেখুন স্যার, হুম, হ্যাঁ আমি বলে নিই সাকিবুল ভাই, তারপরে তুমি কনক্লুশন টেনে দিও। আচ্ছা, এমনও ক্যান্ডিডেট আছে ক্যান্সার আক্রান্ত, মা ক্যান্সার আক্রান্ত, বাবা ক্যান্সার আক্রান্ত, তার উদাহরণ আমাদের সামনে এসেছে। আমরা যে সাংবাদিক সম্মেলন করেছিলাম সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে নিয়ে গিয়েছিলাম। এমনও ক্যান্ডিডেট আছে প্রতিবন্ধী, দীর্ঘদিন তারা এক্সাম দিতে পারে না। দেখুন, আমার পারিবারিক অবস্থা খুবই শোচনীয়। আমার একটা কোচিং সেন্টার আছে, কোচিং সেন্টারে আমি পড়াই। তো এখন কোচিং এর ছেলে মেয়েরা আমাকে বলে, দাদা পড়াশোনা করে কি হবে, আপনি তো কিছুই পেলেন না, বা আশেপাশে দাদারা তো কিছুই করছে না। তা সাধারণ যে গ্রামের ছেলে মেয়েরা, তাদের কাছে কি বার্তা যাবে যে পড়াশোনা করে কোনো লাভ নেই? তো আমাদেরও অবস্থা খুবই খারাপ, আমাদের ফ্রেশারদের অবস্থা দীর্ঘদিন ধরে পরীক্ষা হয় না। আমরা চাই 2016 সালের যারা যোগ্য প্রার্থী তারা সসম্মানে তাদের কর্মসংস্থানে ফিরে যায়। আমরা অবশ্যই এটা চাই। আমরা এটা চাইবো না অযোগ্য প্রার্থীরা বাংলার শিক্ষার মসনদে বসে একদম বাংলার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিক, এটা আমরা চাই না। আমরা চাই যোগ্য যারা 2016 সালের ক্যান্ডিডেট তারা সসম্মানে তাদের কর্মস্থানে, তাদের কর্মসংস্থানে ফিরে যায়। আমরা চাই আমরা যোগ্য প্রার্থী যারা আছে তাদের যেন সুবিচার হয়, তারা যেন সুবিচার পায়, তারা যেন ন্যায় পায়। তাদের জন্যই আমাদের আন্দোলন, তাদের জন্যই আমাদের কোর্ট কেস। দরকার পড়লে আমার চাকরি না হয় না হোক, আমার কোনো তাতে যায় আসে না। আমি যদি যোগ্য হই তবে অবশ্যই চাকরি পাবো, আর আমি যদি যোগ্য না হই আমি চাকরি পাবো না। যে যোগ্য প্রার্থী তার যথাস্থানে সসম্মানে তার সেই জায়গায় বসানো হোক, এটাই আমার দাবি। আমার সাপিউল ভাই কিছু বলবে? স্যার, আপনারা কিছুদিন আগে দেখছিলেন না, কন্টিনিউ দেখছি আমরা যে যেসব মহিলারা অন্নপূর্ণা ভান্ডারে টাকা পাচ্ছেন 2-1 মাস ধরে, প্রতিনিয়ত রাস্তার আন্দোলন, লড়াই, কেউ রেল অবরোধ করছে, কেউ রাস্তায়, কেউ ব্লকে অফিসে ডেপুটেশন দিচ্ছে, হচ্ছে তো মাত্র 1 মাস 2 মাসের টাকা পাইনি বলে। সেই জায়গায় আমরা যারা বঞ্চিত 32, 33, 34 বছর বয়সী আমরা যারা আছি, আমাদের মানসিক অবস্থাটা কেউ একটু বুঝতে পারছেন? একদম ঠিক। এই যে আপনারা বলবেন সংখ্যাটা কত, আমরা 6 লক্ষের অধিক এবার পরীক্ষার্থী বঞ্চিত, ফ্রেশার্সরা ছিলাম, প্লাস সংখ্যাটা আরো অনেক আছে যারা পরীক্ষায় বসতে পারেনি বয়সের কারণে, এবং যারা বিএড, ডিএড, পিএইচডি, মাস্টার ডিগ্রি করে অপেক্ষা করছে এসএলএসটি পরীক্ষা দিতে পারবে বলে। একটা আমরা যদি খুব একটা ভুল না করি, সংখ্যাটা প্রায় 40 থেকে 45 লক্ষ হবে যারা এসএলএসটি পরীক্ষার দিকে তাকিয়েছিলাম বা আছে। এই যে সমস্যা, এই সমস্যাটা শুধু একদিকে নয় যে আমরা পেলাম না, বয়স চলে গেল, আমরা হয়তো কাজ করে খাবো, কেউ টিউশন পড়ি খাবো, এটা সমস্যা নয়।
আমাদের এত সরলভাবে দেখলে হবে না, একটু ভাবতে হবে। এই যে 10 লক্ষ 12 লক্ষ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পরিবর্তে 4 লক্ষ 5 লক্ষ পরীক্ষার্থী কেন? কলেজে যা সিট অনার্সের তার 30% ভর্তি হচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে মেয়েরা ছেলেরা ভর্তি হচ্ছে না। স্কুল ছুটের পরিমাণ সবচেয়ে বেশি বর্তমানে পশ্চিমবাংলায়। এই সাইড ইফেক্ট গুলো কেন, এগুলো রাজ্য সরকারকে বুঝতে হবে। এই সাইড এফেক্ট এটাই যে এই যে শিক্ষিত দাদারা পড়াশোনার পরও চাকরি পাচ্ছে না, ঘুরে বেড়াচ্ছে। তাই রাজ্য সরকারকে আমরা আপনাদের মধ্য দিয়ে বলবো, উন্নয়ন মানে শিক্ষা ব্যবস্থা পরিকাঠামো ভালো করুন। উন্নয়ন মানে যারা যোগ্য তাদেরকে চাকরিতে ফিরিয়ে নিয়ে আসুন, তাহলে প্রকৃত উন্নয়ন। উন্নয়ন মানে ভাতা না, উন্নয়ন মানে এককালীন কোনো অনুদান না, উন্নয়ন মানে এই 10 নাম্বার দান করলাম এটা উন্নয়ন না। উন্নয়ন মানে শিক্ষাটাকে আপনারা দেখুন, আগামী ভবিষ্যৎ নাহলে নষ্ট হয়ে যাবে। রাজ্য সরকারের কাছে করজোড়ে আবেদন, শিক্ষা মানে উন্নয়ন। আপনাদের যদি প্রকৃত উদ্দেশ্য উন্নয়ন হয়ে থাকে, আপনারা আমাদের দিকটা কমসে কম দেখুন, দেখুন সব ঠিক হয়ে যাবে। পরীক্ষার্থীরা অবশ্যই মাধ্যমিক পরীক্ষা দেবে, স্কুল ছুটের পরিমাণ বাড়বে না, কমবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে স্কুলের যে হার, ভর্তির হার, সেক্ষেত্রে কমবে না। কারণ বর্তমান পরিস্থিতিটা সবাই দেখছে, ছাত্র সমাজ দেখছে, অভিভাবক সমাজ দেখছে, ছোট ছোট দাদা ভাই প্রত্যেকে দেখছে। বেশ, আমার সময় একদম শেষ। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আপনাদের যে বঞ্চনার কাহিনী শুনলাম, সত্যি মর্মান্তিক। হ্যাঁ, ততই বোধহয় সবার জন্য ভালো। একটা নতুন দিক নির্দেশ হতে পারে যদি সরকার এ বিষয়ে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। আইন আদালত থাকবে, কিন্তু মানুষ বোধহয় সবার আগে। যেভাবে শিশির বলছিলেন যে বিভিন্ন জন এসেছে যারা অনেক প্রত্যাশা, তারা হয়তো কেউ ভালো করে শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে, কারোর অসুস্থতা রয়েছে, এ সমস্ত মিলিয়ে কি মর্মান্তিক ভয়াবহ একটা জীবনযাপন করতে হচ্ছে এই সমস্ত বঞ্চিত প্রার্থীদের আমরা অনুমান করতে পারি। আমরা এই অভিজ্ঞতাটা ভাগ করে নিতে চাইলাম সবার মধ্যে, সাধারণ মানুষের কাছেও আমরা এটা ছড়িয়ে দেবার চেষ্টা করব যে অন্তত ভাবুন, আমাদের শিক্ষক সমাজ, এ রাজ্যে সত্যি তো শিক্ষক দরকার। শিক্ষা পরিকাঠামো ভেঙে পড়েছে, জায়গায় জায়গায় স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এমতো অবস্থায় যত তাড়াতাড়ি সম্ভব স্কুলের পরিকাঠামো ঠিক করতে শিক্ষক নিয়োগ দরকার, এবং শিক্ষক নিয়োগ করবার জন্য সরকারকে আরও বেশি উদ্যোগী হতে হবে। সকলের সাথে আলোচনা করে যে জটিলতা যে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে সেটাকে দূর করতে হবে। খুব ন্যায্য দাবি আমাদের শিক্ষার জন্য, আমাদের আগামী ভবিষ্যতের যারা ঠিকাদার হবে, আগামী ভবিষ্যৎকে যারা দাঁড় করাবে, তাদের জন্য এই ভাবনাটা বোধহয় ভীষণ ভীষণ দরকার। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান বক্তব্যের জন্য। ধন্যবাদ আপনাদেরও যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আমাদের কথা শুনলেন। আমরা বারবার এই রকম ব্যতিক্রমী বিষয়গুলো, যেগুলো চাপা পড়ে যায়, যেগুলো অগোচরে থেকে যায়, তথাকথিত টিআরপি রেটে যেগুলো বঞ্চিত হয়, আমরা সেগুলোকেই সামনে আনবো এবং মানুষের বোধে, মানুষের চেতনায় ধাক্কা দেবার প্রয়াস জারি রাখবো। অনুপম লাইভ আজ এই পর্যন্তই। অনুপম লাইভ প্রতিদিন দেখুন সোম থেকে শুক্র রাত ঠিক 8টায়।